পাথর প্রতিমা, পাথর প্রতিমায় বাঘের গর্জন শুনেছেন স্থানীয় মানুষ। বীরভূমের স্থানীয় মানুষও কিন্তু একটা সময় বাঘের গর্জন শুনতেন। ঠিক ধরেছেন, বীরভূমের বাঘের কথা বলছি। সেই গর্জন এখন আর শোনা যাচ্ছে না, কারণ বীরভূম থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে তিহারে রয়েছেন তিনি। কথা হচ্ছে অনুব্রত মণ্ডলকে নিয়ে। তার মন ভালো নেই, বীরভূমের বাঘের মন ভালো নেই, শরীরও তার ভালো যাচ্ছে না। খাঁচা মানে জেলের বাইরে আর বেরোতে চাইছেন না কেষ্ট। কেন, কি হয়েছে তার? জেল সূত্রে যা খবর পাওয়া গেল সেটাই ভাগ করে নিই বরং আপনাদের সঙ্গে। দেখুন, দিনের বেলা 20 ডিগ্রির বেশি হলেও রাতে তাপমাত্রা নেমে যাচ্ছে 10 ডিগ্রির নিচে। না, কলকাতার কথা বলছি না, এটা দিল্লির তাপমাত্রা। বেজায় ঠান্ডা বলাই যায়। আর ঠান্ডায় আর 5টা সাধারণ মানুষের মতো জবুথবু অবস্থা তারও। তিনি বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। বাড়ি থেকে বেরোতে দেবো না, মেরে হাত পা ভেঙে দেবো। সেই প্রশাসনের পুলিশের উপরে দম মারো না, 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো। না, তিহারে এই গর্জন দিতে পারছেন না কেষ্ট। রাজধানীর জেলে ঠান্ডায় চুপসে গেছেন তিনি। ঠান্ডায় এতটাই কাবু যে আদালতে হাজিরা দিতেও জেলের বাইরে আসতে চান না অনুব্রত মণ্ডল। জেলে বসেই ভার্চুয়ালি হাজিরা দিতে চান আদালতে, এমনটাই আবেদন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডলের। একই আবেদন অনুব্রত কন্যা সুকন্যা এবং অনুব্রত ছায়াসঙ্গী সেহেল হোসেনের। রাউজ অ্যাভিনিউ আদালতে তারা এই মর্মে আবেদন জানিয়েছেন এবং ইডি যেহেতু এই আবেদনের কোনো ধরনের বিরোধিতা করেনি, তার ফলে এটা মঞ্জুরি পেতেও কোনো ধরনের সমস্যা হয়নি অনুব্রত মণ্ডল এবং বাকি দুজনের। অর্থাৎ পরবর্তী আদালতের নির্দেশ না হওয়া পর্যন্ত এই তিনজনই আদালতে হাজিরা দেবেন জেল থেকেই, তিহারে বসেই। তিহারের বাইরে তাদের বেরোতে হবে না। শীতে কাবু কেষ্টবাবু, তবে শুধুই কি শীত? জেল সূত্রে খবর মনটাও বেজায় খারাপ অনুব্রতর। তদন্তের গতি প্রকৃতি দেখে তার বোঝা হয়ে গেছে পঞ্চায়েত ভোটের মতো আগামী লোকসভা ভোটটাও হয়তো জেলে বসেই কাটাতে হবে তাঁকে। জেলে বসেই কেষ্ট জানতে পেরেছেন জেলায় তার সাজানো সংগঠন কার্যত চলে গিয়েছে কাজল শেখের হাতে। জেলায় যারা কেষ্ট ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন তারাও নাকি একে একে অনুব্রতর জাহাজ ছেড়ে কাজলের জাহাজে ফিরেছেন। এই সবচেয়ে বড় যারা মাতব্বর বলে দেখায়, সবচেয়ে বেশি যারা বলেছিল চামড়া দিয়ে চামচ করবে, আসলে তারা নিজেরা ভীষণ ভীতু। যার ভয়ে ভীতু তুমি, সে ভীরু তোমাছে। আইনের ব্যাপার, তদন্তের ব্যাপার, এবং এটা একজন বিচারাধীন মন্দির যা যা অধিকার আছে সেই অনুযায়ী তিনি যদি আবেদন করতেই পারেন, বাকিটা কোর্টের বিষয়। জেলে বসে এই সমস্ত খবর পাচ্ছেন অনুব্রত মণ্ডল এবং সেই কারণেই তার বাড়ছে অবসাদ। জেল থেকে আদালতে যাতায়াতের পথে চেনা বা অচেনা বাইরের কারোর সংস্পর্শই তিনি আসতে চান না, আর সেই কারণে তিনি জেলেই থাকতে চান একটু একা। ক্যামেরায় মনোজের সঙ্গে সিজার, TV9 বাংলা। বয়ে বীরভূম, বয়ে ব্যারাকপুর, আর এই ব্যারাকপুর যেন কুরুক্ষেত্র। যুদ্ধ চলছে আর তা থামার কোনো লক্ষণই নেই। অর্জুন বনাম সোমনাথ শ্যামের দ্বন্দ্বের কথাই আপনাদের বলছি। ঠিকই ধরেছেন। তবে কি জানেন তো, মহাভারতের কুরুক্ষেত্রে অর্জুনের রথের সারথি হয়েছিলেন শ্রীকৃষ্ণ, মানে শ্যাম। ভাবুন একবার, ব্যারাকপুরের কুরুক্ষেত্রে কেসটা কিন্তু একেবারে উল্টো। সেখানে যেন অর্জুন সোমনাথ শ্যাম দুজনকে বলছেন বিনা যুদ্ধে নাহি দিব সুচগ্র মেদিনী। তবে দলের দুই নেতার বাগযুদ্ধে দেগঙ্গায় মমতার সভার আগে অস্বস্তি কিন্তু ক্রমশ বাড়ছে তৃণমূলে। যুদ্ধ থামাতে ময়দানে কে? উত্তর 24 পরগনা রাজ্যের সব থেকে বড় জেলা, 5টি লোকসভা আসন। লোকসভা ভোটের আগে বাড়তি ফোকাস তো থাকবেই, আর সেখানেই কিনা দুই নেতার প্রকাশ্যে লড়াই। অভিযোগ, লোকসভা ভোটে অর্জুন সিংয়ের তৃণমূলের টিকিট পাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ার পর থেকেই গোষ্ঠী কোন্দল কার্যত বেলাগাম হয়ে গেছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে। অর্জুনের লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা। সূত্রের খবর, পার্থ ভৌমিক, সুবোধ অধিকারী, সোমনাথ শ্যাম ও মঞ্জু বসু প্রবল অর্জুন বিরোধী। বাকি 3টি কেন্দ্রে অর্জুনের প্রভাব রয়েছে।
গত বছর অর্জুন সিং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফেরেন। সেখানে হাসি মুখে দেখা যায় পার্থ ভৌমিক এবং সুবোধ অধিকারীকে, কিন্তু অর্জুনকে দলে ফেরাতে নাকি ঘোর আপত্তি জানিয়েছিলেন তিন নেতাই। এখন লোকসভা ভোটের টিকিট নিয়ে অর্জুন বনাম সোমনাথের কাজিয়া ক্রমেই বেড়েছে। সুবোধ অধিকারী বা সোমনাথ শ্যাম পার্টির কোন পদে আছে যে বলছে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জি থেকে তারা উপরে আছে, এটা আমার জানা ছিল না। তারা ঠিক করবে কে টিকিট পাবে কে টিকিট পাবে না, থাকলো কে বুঝে নেবে। হালি শহরেও মানুষ জানে কে কাকে কবে বুঝে নেবে বা বুঝে নিয়েছে। ব্যারাকপুর যে দলের কাছে নিশ্চিতভাবেই বড় মাথা ব্যথার কারণ তার বলার অপেক্ষা রাখে না। জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পর থেকেই উত্তর চব্বিশ পরগনা জেলার জন্য কোর কমিটি গঠন করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোন্দল মেটানোর নির্দেশ দিয়েছিলেন, কিন্তু কোন্দল মিটছে কোথায়? সূত্রের খবর, লোকসভা ভোটের আগে অর্জুন বনাম সোমনাথের বাকযুদ্ধে রাশ টানতে সক্রিয় তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। দুই নেতাকেই একে অপরের বিরুদ্ধে মুখ খুলতে বারণ করা হয়েছে। সুব্রত বক্সী মহাশয় স্পষ্ট নির্দেশ দিয়েছে কি এই ধরনের যারা তৎকাল চুনোপুটি লোক আছে এদের কথা উত্তর দেওয়ার দরকার নেই। দলের শৃঙ্খলা ভঙ্গ করছে, তাদের ব্যাপারে দল এদের সঙ্গে বুঝবে, তোমার এদের কোনো উত্তর দেওয়ার দরকার নেই। বিতর্ক নিয়ে মুখে কুলুপ সোমনাথ শ্যামেরও। জেলার কোর কমিটি বিতর্ক থামাতে ভরসা রাখছে রাজ্য নেতৃত্বের উপরে। ওখানে কিছু সমস্যা হচ্ছে, পরিবারও একটু অশান্তি থাকে, ওখানেও একটু সমস্যা হয়েছে, ওটা দেখানো যাবে, ওটা কোনো বড় ব্যাপার। এইসব ডিসিপ্লিনারি কমিটি আছে রাজ্যে, তারা দেখবে। এগুলো কোনো ব্যাপার না, এগুলো মিডিয়ার আলোচিত বিষয়। দল সব সমস্যার সমাধান। সুব্রত বক্সী আমাদের সভাপতি রাজ্যের, আমাদের নেতা, তিনি যা বলছেন সেটা সবাই মানতে বাধ্য। অর্জুন সোমনাথের দ্বন্দ্ব ঠেকাতে দেগঙ্গা সভামঞ্চ থেকে কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার দিকে তাকিয়ে জেলার নেতৃত্ব। উত্তর চব্বিশ পরগনা থেকে দীপঙ্কর দাস ও অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মিমিক্রি বিতর্কে চাপে তৃণমূল। পাল্টা সুকান্তর মন্তব্যকে অস্ত্র করছে ঘাসফুল শিবির। স্বামী বিবেকানন্দ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ক্ষমা চাওয়ার দাবিতে শাহের সফরের দিনেই পথে নেমে প্রতিবাদ তৃণমূলের। কলকাতা সহ জেলায় জেলায় প্রতিবাদ মিছিল শাসক দলের। বিজেপি শীর্ষ নেতৃত্ব কি সুকান্তর মন্তব্য সমর্থন করে? সাংবাদিক বৈঠকে প্রশ্ন শশী পাঁজা। সুকান্ত মজুমদার এখন অবধি কিন্তু ক্ষমা চাননি। স্বামী বিবেকানন্দকে তিনি অপমান করেছেন, আজ অবধি তিনি প্রায়শ্চিত্ত কিংবা আক্ষেপ করেননি। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তাদেরকে প্রশ্ন করছেন তৃণমূল যুব শাখার ভাইরা এবং বোনেরা যে তারা কি স্বামী বিবেকানন্দর এই অপমানকে সমর্থন করেন। যদিও এই ইস্যুতে তৃণমূলকে খোলা চ্যালেঞ্জ ছুড়েছেন সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেস নিজেদের অপদার্থতা ঢাকার জন্য এটা করছে। আমি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের খোলা চ্যালেঞ্জ দিচ্ছি, আবার আমার ভিডিও নিয়ে বসুন। কোথাও যদি দেখা যায় যে স্বামী বিবেকানন্দের বিরুদ্ধে আমি বা কোনো কথা বলেছি, স্বামী বিবেকানন্দ সম্পর্কে কোনো কথা বলেছি, কারণ কথা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে, সেজন্য এই জেলখাটা আসামিরা স্বামী বিবেকানন্দ নিয়ে কি বলবো সেটা নিয়ে মোটেও ভাবিত নয়। এই চোর চামাচা চুটিংবাজ তৃণমূল কংগ্রেসের নেতারা স্বামী বিবেকানন্দ নিয়ে কথা বলছে, এটাই তো অদ্ভুত ব্যাপার। কিন্তু স্বামী বিবেকানন্দ নিয়ে তো কথা বলার কথা না। আবার সক্রিয় বিহার গ্যাং, এই প্রশ্নটা করছি তার কারণ মাঝে তো কিছুদিন বন্ধ ছিল, কিন্তু বড়দিনের সন্ধ্যায় রাজ্যে ফের সোনার দোকানে ভয়াবহ ডাকাতি। 5 মিনিটের নিখুঁত অপারেশন। মালদার চাঁচল বাজারে সোনার দোকান একেবারে সাফ। ডাকাত দলের তাণ্ডব ধরা পড়েছে দোকানের সিসি ক্যামেরায়। চাঁচল থানা থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্বে দোকান, তারপরও বেপরোয়া দুষ্কৃতীরা। কোথায় নিরাপত্তা? অপরাধীদের ধরতে পুলিশকে 72 ঘন্টা সময় দিয়েছে ব্যবসায়ী সংগঠন। এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এলাকায় বসেছে পুলিশ ক্যাম্প। সোনার ব্যবসায়ীর দাবি, আনুমানিক 4,35 লাখ টাকার সোনার গয়না ও হিরে লুট হয়েছে। নদিয়ার রানাঘাট, পুরুলিয়ার কায়দায় সোনার দোকানে লুট। এবার দুষ্কৃতীদের টার্গেট মালদার চাঁচল বাজারের একটি সোনার দোকান। বড়দিনের সন্ধ্যা, চাঁচল থানার কাছে আগ্নেয়াস্ত্র নিয়ে 2টি মোটরবাইকে চেপে সোনার দোকান লুট করতে আসে 5 ডাকাত।
প্রত্যেকে হয় হেলমেট নয় হনুমান টুপি পরা ছিল। দোকানে ঢুকে ম্যানেজার কর্মীদের পিস্তলের বাঁট দিয়ে মারধর করে, তারপরই শুরু হয় অপারেশন। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মিনিট 5 মধ্যে কার্যত দোকান সাফ। পালানোর সময় এক রাউন্ড গুলি চালায় ডাকাত দল। দোকান কর্তৃপক্ষের দাবি 5 কেজি সোনা ও কয়েক লক্ষ টাকা লুট করেছে দুষ্কৃতীরা। ডাকাতি নিজেদের চোখে দেখেও ভয়ে বাধা দিতে পারেননি এলাকাবাসী। ঘটনাস্থলে চাঁচল থানার পুলিশ গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান ব্যবসায়ী থেকে বাসিন্দারা। ঢিলঝোড়া দূরত্বে থানা, অথচ তার সামনেই এত সমস্ত বড় বড় ডাকাতি ঘটে যাচ্ছে। ডাকাতি ফায়ার করে তারা বেরিয়ে যাচ্ছে সবার সামনে দিয়ে। পুলিশি নিষ্ক্রিয়তা আমাদেরকে খুব হতাশ করে। টেলারির দোকান, এখানে যে প্রোটেকশন দেওয়ার কথা সেই তুলনায় কিন্তু সেখানে প্রোটেকশনের অভাব ছিল। পুলিশের ঢিল তো, না হলে কি ডাকাতি হয়ে যেত, চলে যেত। যেভাবে ডাকাতি হয়েছে এখানে পুলিশ তো এসে ধরে দিতে পারতো ওদের চারদিকে ঘিরে। পুলিশ বসে রয়েছে আজকে এসছে, কালকে কোথায় গেল? বা বাইরে পুলিশ ক্যাম্প বসানো হয়েছে, তো এটা চোখ আইওয়াস। রানাঘাট পুরুলিয়াতেও একই কায়দায় সোনার দোকানে ডাকাতি হয়। বিহারের গ্যাং ধরা পড়েছিল। এই ডাকাতির পিছনেও কি বিহারের কোনো গ্যাং জড়িত? সিসিটিভি দেখে ডাকাত দলকে চিহ্নিত করার চেষ্টা চলছে, তবে তাদের মুখ ঢাকা থাকায় অসুবিধায় পড়েছেন তদন্তকারীরা। লুটের পর কোন রাস্তা দিয়ে বাইক ছুটিয়েছে 5 ডাকাত তা খতিয়ে দেখা হচ্ছে। যে ডাকাত দল রীতিমতো পরিকল্পনা করেই রেকি করেই তারপরেই হামলা চালায়, তাহলে এই খবর কি পুলিশের কাছে ছিল না? প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে ডাকাত দল বিহার থেকে এসেছে। এই কারণে এই অনুমান করা হচ্ছে যেহেতু চাঁচলের কাছেই রয়েছে বিহারের সীমানা। শুধু তাই নয়, বিহার থেকে এর আগেও দুষ্কৃতীরা এসে অবাধে লুটপাট করে চলে গিয়েছে। পুলিশকে 72 ঘন্টা সময় দিয়েছেন ব্যবসায়ীরা। তার মধ্যে অভিযুক্তরা ধরা না পড়লে মুখ্যমন্ত্রীকে চিঠি দিতে চলেছে মালদা চেম্বার অফ কমার্স। মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনাটার পূর্ণ তদন্ত করবেন এবং উপযুক্ত ব্যক্তিকে শাস্তি তুলবেন। 72 ঘন্টা চাঁচল ব্যবসায়ীরা সময় দিয়েছে। যদি 72 ঘন্টার মধ্যে না কিছু হয়, আমরা কিন্তু আগামী দিনে বৃহত্তর আন্দোলন করে সারা জেলা জুড়ে এই আন্দোলনটা হবে। পুজোর সময় চাঁচলের মালতীপুরের একটি সোনার দোকানেও ডাকাতি হয়েছিল। সেখানে বিহার যোগ পাওয়া গিয়েছিল। চাঁচল বিহার সীমানায় নজরদারি নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। এই প্রশ্ন তুলছেন ব্যবসায়ীরা, তাহলে পুলিশের নজরদারি কোথায়? একই সাথে তারা নিজেদের নিরাপত্তার দাবিও তুলছেন। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। জঙ্গলে ফিরেছে বাঘ, লোকালয়ে আতঙ্কের কারণ নেই দাবি দক্ষিণ 24 পরগনার ডিএফও। তবু পাথর প্রতিমার উপেন্দ্রনগরে বাঘের আতঙ্ক থেকে স্বস্তি মিলছে না গ্রামবাসী। রবিবারের পর আজও ঠাকুরার নদীর চরে নতুন করে বাঘের পায়ের ছাপে আতঙ্ক ছড়ায় পাথর প্রতিমার উপেন্দ্রনগরে। রাতেই গ্রামের দুপ্রান্তে দুটো খাঁচা পেতে তাতে ছাগলের টোপ দেন বনকর্মীরা, কিন্তু তাতেও বাঘকে বাগে আনা যায়নি। গ্রামের 3 দিকে নাইলনের জাল দিয়ে ঘিরে দেওয়া হয়। বাঘের আতঙ্কে ঘুম ওড়ে গোটা গ্রামের। মশাল টায়ার জ্বালিয়ে সারা রাত পাহারা দেন গ্রামবাসীরা। শেষ পর্যন্ত বাঘটি নিজেই জঙ্গলে ফিরে গেছে বলে দাবি করে বন দপ্তর। স্বস্তি তো মোটেই নয় স্যার। কি করে স্বস্তি হবে বলুন? ওর রেঞ্জ অফিসার বলছে যে বেরিয়ে গেছে, আমরা কি করে ভাববো যে ওটা বেরিয়ে গেছে? আমরা এখান থেকে রেঞ্জার সাহেব সমস্ত জিনিসপত্র নিয়ে ওদিকে চলে যাচ্ছে, স্টাফ সব ওদিকে চলে গেছে, এখানে গ্রামবাসীরা স্বস্তিতে থাকবে? আমরা গ্রামবাসীরা বাধ্য চিন্তাভাবনা করেছি দলবল নিয়ে এখানে 10-15 জন করে করে মশাল জ্বালিয়ে পাহারা দিয়ে থাকতে হবে। কি করে স্বস্তি পাবো? আমরা বুঝতে পারবো কি করে যে বেরিয়ে গেছে? বাঘ বেরিয়ে যায়নি, বাঘ এখনো আছে। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আতঙ্কে থাকি। আমরা কি করে এখানে থাকবো? আমাদের পরিষেবা চাই এখানে, আমাদের এখানে পাহারা দিতে হবে। আমরা কি করে এখানে থাকবো?